আজকে সেকেন্ড ডে। সবাইকে গুড মর্নিং। এখন টাইম মনে হয় 10টা বাজে, আর আমাদেরও বেরোতে লেট হলো সকালবেলা। কালকে যেহেতু আমরা খুব টায়ার্ড ছিলাম, উঠতেও লেট হয়েছে। তো সকালে শুরু হয়ে যাক চা দিয়ে, গরম গরম চা। সবাই এসে গেছে এখানে। সকালের ব্রেকফাস্ট ব্রেড অ্যান্ড বাটার, তারপরে তো এখনো দিন পড়েই রয়েছে, চলবে আরও অনেক কিছু। আর এই চা এই লাগছে। এটা আমাদের হোটেলের সামনের ভিউটা। এই হোটেলেই আমরা ছিলাম। এই হোটেলটার নাম দশাশ্বমেধ লজ, আর এর উল্টো দিকেই চলে গেছে দশাশ্বমেধ ঘাট এদিক থেকে, আর তার অপোজিট সাইডে রয়েছে কাশী বিশ্বনাথের মন্দির। মাঝখানে আমরা রয়েছি। একটু ঘুরতে বেরোবো, এখনো ঠিক করিনি সকালে কোথায় যাবো না যাবো। দেখি টোটো করে হয়তো ঘুরতে যাবো ঠিক করেছি। হোটেল থেকে বেরিয়েই দেখলাম এই দাদাকে রুদ্রাক্ষ বিক্রি করতে। তো কাছে গিয়ে ইচ্ছা হলো রুদ্রাক্ষ দেখার। তো এক পিস রুদ্রাক্ষ নিলেন উনি 30 টাকা করে। এবার ওনাকে দিলাম এটা পরিষ্কার করে দেওয়ার জন্য। দেখুন এরকম করে পরিষ্কার করে দিল, এবং আমার কপালে ছিল 5মুখী রুদ্রাক্ষ। এবার বলা যায় না কতমুখী পড়বে, সেটা হচ্ছিল ভাগ্যের ওপর ডিপেন্ড করছে। আর ওনার কাছে বেশ কম দামে রুদ্রাক্ষ কিন্তু বিক্রি হচ্ছিল। তবে 30 টাকা করে উনি আমাদের কাছ থেকে নিলেন, সামনে আরেকজনের কাছ থেকে কিন্তু আমরা 20 টাকা করে পেয়েছিলাম। আমার কপালে ছিল 5মুখী রুদ্রাক্ষ। তবে রুদ্রাক্ষ শুনেছি তামার কয়েনের ওপর নাচে যদি রুদ্রাক্ষ আসল হয়, আর ঠিক তাই দেখলাম কয়েনের ওপর উনি নাচিয়ে কিন্তু দেখাচ্ছিলেন। এর আগেও ইউটিউবে অনেক ভিডিওতে কিন্তু আমি দেখেছি রুদ্রাক্ষ এরকম নাচাতে কয়েনের ওপর। এই দেখুন ওনার কাছ থেকেও আমি কিন্তু রুদ্রাক্ষ নিয়েছি এক পিস, 20 টাকা করে উনি নিয়েছিলেন। ये वाला दीजिए, देखिए क्या निकलता है, देखते हैं। पूरी कोड़ा देखें तो लग रहा है 5मुखी है। देखो आपके सामने पंचमुखी। अच्छा, 5मुखी ज्यादा निकलता है ना, 5मुखी। एक ही लेना है, दाहिने हाथ से। नमः शिवाय। 20 रुपए। 6 मुखी है मेरे पास, 4 मुखी है। এটা হচ্ছে খিচুড়ি বাবার মন্দির। একদম কাশী বিশ্বনাথ মন্দিরের গেটের উল্টো দিকেই এই মন্দিরটা। আর প্রত্যেক দিন সকালবেলা এখানে এইভাবে খিচুড়ি বানানো হয়, বাবার খিচুড়ি ভোগ দেওয়া হয় সবাইকে। ছোট বড় সকলেই কিন্তু এই খিচুড়ি খেয়ে থাকে। এখানে পাত পেরে অনেকেই বসে খায় এবং সাথে করেও নিয়ে যায়। আমরাও সকালে শুরু করলাম এই খিচুড়ি দিয়ে। জিনিস আছে কেনাকাটা করার, খাওয়ার জিনিস তো প্রচুর আছে, আর মানে অনেক সস্তায় আর কি এখানে সব কিছু পাওয়া যাচ্ছে। দেখলাম ব্যাগ বলো, কুর্তি বলো, শাড়ি বলো, জুতো থেকে নানা রকম জিনিস আমাদের কলকাতা থেকে অনেকটাই সস্তা আমার কাছে মনে হলো। আর খাওয়ার জিনিস তো প্রচুর ভ্যারাইটি এখানে। তোমরাও কিন্তু এসে অবশ্যই এই গদুলিয়া চকটা কিন্তু ঘুরতে আসবে। বেনারসে এসে এই জায়গাটা যদি না ঘোরা হয়, অবশ্য তোমরা বেনারস আসলে এখানে আসতেই হবে, কারণ কাশী বিশ্বনাথে পুজো দেওয়ার জন্য কিন্তু এই গদুলিয়া চকে আসতেই হবে। বেনারসে সেকেন্ড ডে শুরু হয়ে গেল আমাদের। এখন আমরা যাচ্ছি থাই টেম্পল আর সাঁচি স্তূপ দেখতে। এছাড়াও অনেকগুলোই সাইট সিন কিন্তু আমাদের রয়েছে, আমি স্ক্রিনে সবকটাই অ্যাড করে দেবো বা ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা টোটো বা অটো করে কিন্তু সাইট সিনগুলো দেখে নিতে পারবেন, আর একটু বার্গেনিং করলে অনেক কম পয়সায় কিন্তু ঘুরে আসতে পারবেন। আমাদের টোটাল লেগেছিল 1500 টাকা, কারণ আমরা রামনগর ফোর্টটাও ঘুরেছিলাম, সেক্ষেত্রে আমাদের 500 টাকা এক্সট্রা অ্যাড হয়েছিল। নাহলে আমাদের 1000 টাকাতেই কিন্তু সাইট সিন কমপ্লিট হয়ে যাচ্ছিল। যেহেতু ওটা উল্টো দিকে পড়ে, মানে কাশিতে পড়ে, সেজন্য আমাদের একটু এক্সট্রা পড়েছিল। আমরা 4 জন খুব ভালোভাবে ঘুরেছি। এখন এই মুহূর্তে রয়েছি থাই টেম্পলে। এই টেম্পলটা কিন্তু থাই গভর্নমেন্ট
দেখাশোনা করে এবং থাই গভর্নমেন্ট থেকেই কিন্তু এটা বানানো। এখান থেকেই শোনা যায় প্রথম বৌদ্ধ ধর্ম প্রচার শুরু করা হয় ভারতবর্ষে। এই টেম্পলটা বাইরে থেকে যেমন সুন্দর দেখতে, ভেতর থেকেও কিন্তু খুব শান্তিপূর্ণ। ভেতরে অনেকগুলো গৌতম বুদ্ধের নানা ভঙ্গিতে ধ্যানমগ্ন মূর্তি রাখা রয়েছে। সামনে যে মূর্তিটি দেখা যাচ্ছে, এই মূর্তিটি 2011 সালের 16 মার্চ উদ্বোধন করা হয়, আর এই মূর্তিটি বেনারসের কারিগর দিয়েই বানানো হয়েছে এবং এই মূর্তিটির উচ্চতা 80 ফুট। এটি অশোক স্তম্ভের রিপ্লিকা। আসল অশোক স্তম্ভটি সারনাথ মিউজিয়ামে রাখা আছে। এই মুহূর্তে আমি রয়েছি সারনাথ স্তূপে। এই সারনাথ গঙ্গা এবং বরুণা নদীর সঙ্গমস্থলে অবস্থিত। এখান থেকেই গৌতম বুদ্ধ প্রথম উপদেশ দিয়েছিলেন। তিনি বুদ্ধজ্ঞান লাভ করার পরে প্রথম এখানেই এসেছিলেন এবং বৌদ্ধ ধর্মের প্রচার শুরু করেছিলেন এই ভারতবর্ষে। তারপর থেকে সারা বিশ্বে ওনার এই ধর্ম ছড়িয়ে পড়ে। এই পিলারটি মৌর্য সম্রাট অশোকের সময় বানানো। এটির উচ্চতা ছিল প্রায় 16 মিটার এবং এটির ওপরেই কিন্তু অশোক স্তম্ভটি রাখা ছিল।
সারনাথ ঘুরেই ওখান থেকে চলে গেলাম রামনগর ফোর্টে। এই মুহূর্তে রামনগর ফোর্টেই রয়েছি, তবে এখানে বেশি ভিডিও করতে পারিনি যেহেতু এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। এটি হচ্ছে এই ফোর্টের পেছনের দিকের অংশটা, আর খুব সুন্দর একটি জায়গা, গঙ্গার পাড়েই একদম, যেখানে রানীরা এসে পুজো করতেন এবং রাজা রানীরা অবসরে সময় কাটাতেন। ঠিক সেই জায়গাটাই কিন্তু আমরা রয়েছি। অসম্ভব সুন্দর একটা জায়গা, আপনারা আসলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। এখন চলে যাচ্ছি BHU মানে বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরে, আর ওখান থেকেই দেখে নেব বিড়লা মন্দিরটাও। এই মুহূর্তে রয়েছি ত্রিদেব মন্দিরের ভেতরে। এখানে সালাসার হনুমানজি, রানী নারায়ণী দেবী এবং বাবা খাটুশ্যামজি বিরাজমান। খুব সুন্দর এই মন্দিরটা ভেতর থেকে। এখন রয়েছি তুলসী মানস মন্দিরের ভেতরে। এখানেই শ্রী তুলসী দাস লিখেছিলেন রামচরিত মানস। এই মন্দিরের প্রতিটি দেওয়ালেই রামায়ণের গল্প খোদাই করা রয়েছে। ভালো করে দেখলে বোঝা যায় যে রামায়ণের প্রতিটি কাণ্ড দেওয়ালে খোদাই করা আছে। এই মুহূর্তে রয়েছি শ্রী কুক্কুটেশ্বর মন্দিরের ভেতরে। সন্ধেবেলার আরতি করা হয় এরকম ডমরু বাজিয়ে, দেখতে কিন্তু বেশ দারুণ লাগে। অনেক ছেলে এখানে দাঁড়িয়ে এইভাবে ডমরু বাজিয়ে বাবার অভিষেক আরতি করেন। বাবার মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে মা পার্বতীর মন্দির। তবে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই দেখে আমি এখানে ভিডিও করতে পারলাম না। এখানে পুজো দেওয়া হয় মার প্রিয় ফুল পদ্ম দিয়ে
এবং গোলাপ দিয়ে। ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আপনাদের আর দেখাতে পারলাম না। এই মুহূর্তে রয়েছি মানি মন্দিরের ভেতরে। এখানে 108খানা শিবলিঙ্গ রাখা আছে এবং প্রত্যেকটা শিবলিঙ্গেরই একটি করে নামও আছে। সামনে রাখা বোর্ড থেকে জানতে পারলাম। মন্দিরটা ভেতর থেকে অসম্ভব সুন্দর, আপনারা সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না। তবুও আমি চেষ্টা করলাম যতটা সম্ভব আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর। আমি আমার এই ভিডিওতে প্রত্যেকটা মন্দির আপনাদের দেখানোর চেষ্টা করেছি, তবে যেসব জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না সেসব জায়গায় আপনাদের আমি ভিডিও করে দেখাতে পারলাম না। যেমন সংকটমোচন মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। তো আমি প্রত্যেকটা মন্দিরই আপনাদের মেনশন করে দেব, আপনারা বেনারস এসে যাতে এই মন্দিরগুলো খুব ভালোভাবে ঘুরে যেতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আপনাদের মতামতটা জানিয়ে আসবেন এবং একটি লাইক করে দেবেন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে চাই। আপনারা যদি সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে তাহলে আমার আগ্রহ আরও বাড়বে। তাহলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা আরও অনেক ভিডিও পাবেন, সামনে আরও অনেক ভিডিও দিতে চলেছি। আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।